রবিল ভাই, আলোচনা শুরু করতে চাই। আমাদের চাওয়া না পাওয়ার হিসাব আমরা প্রতি বছর করি এই সময়টায় আসলে। এবছরও হয়তো আমরা কালকে করব। আজকে যে জায়গাটা নিয়ে আলোচনা শুরু করতে চাই, ঢাকার একটি হত্যাকাণ্ড শুক্রবারে এবং নির্বাচনী তফসিলের পর অনেক আলোচনা। ওসমান হাদির কথা বলছি আমি, যিনি ইনকলাব মঞ্চের আহ্বায়ক, খুবই সোচ্চার কণ্ঠ, এবং তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে, 6টায় পৌঁছেছে। তার চিকিৎসকরা তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করছেন। আমরা তার সুস্থতা কামনা করে আলোচনা শুরু করতে চাই। তাকে নিয়ে যে বিশেষ করে যেদিন তফসিল হয়ে গেল, তারপর থেকে আপনি জানেন, আমরাও জানি যে প্রশাসন সবকিছু নির্বাচন কমিশনের আওতায় থাকে। যেহেতু শুক্রবার নির্বাচন কমিশন সেদিন কোনো কথা বলেনি, শনিবারও তাদের সুযোগ হয়নি। রোববার এসে যখন তারা কথা বললেন, তখন এটি নিয়ে খুব জোরালো কোনো অবস্থান আমরা নির্বাচন কমিশনে দেখিনি। ফলে এটি নিয়ে রাজনৈতিক সব দল মোটামুটি প্রতিবাদ করেছে। আজকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছে এটি বিচ্ছিন্ন ঘটনা, দু একটি খুন খারাপিতে হয়। আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের কথা তিনি স্মরণ করেছেন, SM কিবরিয়ার উপরে গুলির কথা স্মরণ করেছেন। যদিও পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে তাদের জনসংযোগ শাখা একটি বিবৃতি দিয়েছে। ফলে এই যে দু একটি খুন খারাপি হয়, এবং সেই খুন খারাপির চেষ্টা যদি খোদ প্রার্থীর উপরে হয়, আপনি নিজেও নির্বাচন করছেন, সেটা আসলে কি বার্তা দেয় রবিল ভাই? এটা কি কেবল প্রার্থীদেরকেই ভীত করে, নাকি এটা ভোটারদের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক যারা আছেন এবং এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য যদি আপনি ব্যাখ্যা করতে চান বা তার অর্থ খুঁজতে যান, সেখানে শব্দগতভাবে আমার মনে হয় যে তিনি কিছুটা বিচ্যুতি ঘটিয়েছেন। তিনি বুঝাতে যা চেয়েছেন সে শব্দে তা বোঝানো যায়নি। পরিস্থিতিটা যেভাবে ওনার অনুধাবন করা উচিত ছিল, তার গভীরে উনি যান নাই, বা অথবা দায়িত্বের জায়গা থেকে যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল, সেখানেও ঘাটতি আছে। তো সেইভাবে আমি দেখছি নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন সরকারি দেখভাল করছে। এটা একটু সময়ও লাগবে। আবার সরকার ব্যর্থ হলে নির্বাচন কমিশন সফল হবে, প্রশাসন ব্যবস্থাপনা করে সে সুযোগ নেই, অর্থাৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত। হাদির উপর যে হামলাটা, এটা শুধু প্রার্থীর উপর হামলা নয়, এটা গণ-অভ্যুত্থানে বিজয়ী শক্তির উপর হামলা, এবং ফ্যাসিবাদী বিরুদ্ধে একটা বলিষ্ঠ কণ্ঠস্বরের উপর হামলা। এবং পতিত ফ্যাসিবাদী শক্তি বারবার জানান দিচ্ছে যে যাদের নেতৃত্বে তাদের পতন হচ্ছে, তারা তাদের দেখে ছাড়বে, মানে প্রতিশোধ নেবে। আবার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে উত্তরণ প্রক্রিয়া, সেটাও তারা বাধাগ্রস্ত করতে চায়। তারা ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, এই হুমকি তাদের আছে। অর্থাৎ ওই যে পতিত শক্তি, তাদেরই এটা সুপরিকল্পিতভাবে এই হামলাটা করেছে। এবং রাষ্ট্রের ধরেন চিকিৎসা ঠিক আছে, রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সক্ষমতা আছে, তার প্রচেষ্টা চলছে, এখানে আমার সন্দেহ নেই। তবে প্রার্থীদের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা এবং ফ্যাসিবাদী শক্তির আপনার বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের নিরাপত্তাটা রাষ্ট্রের প্রধান মনোযোগ থাকা উচিত। সেখানে ঘাটতি আছে। আমরা কোনো সময় দেখেছি যে রাষ্ট্র অথবা সরকার যতটা না ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে চেয়েছে, নিশ্চিহ্ন করতে চেয়েছে। একটা কথা বলে রাখা ভালো, ফ্যাসিবাদী শক্তি পতন হলেই শুধু হয় না, সেটাকে নিশ্চিহ্ন করতে হয় এবং সমূলে উৎপাটিত করতে হয়। সেখানে সরকারের মনোযোগের ঘাটতি আছে। সরকার কোনো সময় যেটা চেষ্টা করেছে, বিদ্যমান রাজনৈতিক শক্তি বা বিজয়ী শক্তিকে আরও কারেকশন করা বা নতুন রাজনৈতিক শক্তি অনুসন্ধান করা, এখানে খুব মনোযোগী ছিল। কিন্তু একটা ফ্যাসিবাদী শক্তি আঞ্চলিক এবং আন্তর্জাতিক কর্তৃত্ববাদী বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত করতে চায়, এখনও তাদের আনুকূল্য পাচ্ছে ফ্যাসিবাদী শক্তি, এবং প্রতিষ্ঠিত করার বা রাজনীতিতে কামব্যাক করার একটা নীল নকশা আছে। সে ব্যাপারে সরকারের মনোযোগে ঘাটতি ছিল, এটা আমার কাছে মনে হয়েছে। যার ফলে আপনি যদি এই কথা বলেন, এখন অনেকে বলাও করা হয়, মিডিয়াও আমি অনেক সময় বলি, মিডিয়া কিন্তু একটা জিনিস চেষ্টা করে যে ফ্যাসিবাদী শক্তি রাজনীতিতে থাকুক, অথবা ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে অংশ না নিলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, ইনক্লুসিভ হবে। কিন্তু মনে রাখা দরকার, ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনৈতিক শক্তি নয়। যেহেতু রাজনৈতিক শক্তি নয়, অর্থাৎ তাদের নির্বাচনের অধিকার থাকে না। এটা একটা পরিত্যক্ত শক্তি, এবং এই শক্তি নিশ্চিহ্ন করার দায়িত্ব থাকে পুরো রাষ্ট্রের, সব রাজনৈতিক দলের, সব শ্রেণী পেশার মানুষের। এবং সেটা কিন্তু জনগণ করেছে উৎখাতের মধ্য দিয়ে, কিন্তু সেই উৎখাতটাকে স্থায়ী করার জন্য সরকারের দায়িত্ব আছে, এবং এই সরকারের একটা গুরুর দায়িত্ব সেটা ছিল, সেখানে সরকার ব্যর্থ হয়েছে। জি রবিল ভাই, আপনাকে একটু থামাই। সাইফ মুস্তাফিজ
এই যে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য কিংবা ধরেন বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তা, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, পুলিশ প্রশাসনের যে ধরনের তৎপরতা, সিভিল প্রশাসনের যে তৎপরতা, সেগুলো নিয়ে আসলে আপনার বা আপনার দলের অসন্তোষ এই ঘটনার আগে থেকেও ছিল। ফলে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরে এই ঘটনাটাকে একটা ওয়েক আপ কল হিসেবে আপনারা দেখছেন কিনা, অথবা এতদিন যেটা বলে আসছেন সেটাই আসলে প্রতীয়মান হলো কিনা সরকারের সক্ষমতা নিয়ে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিজ্ঞ সহযোগী এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের মাস, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আমরা দেখেছি, যেই বিজয়ের স্বপ্ন আমরা দেখেছি, সেটা যে আসলে এখনও পরিপূর্ণভাবে আমরা মানে অর্জন করতে পারিনি, তা বর্তমানের ঘটনাগুলো, প্রবাহগুলো দেখলে আসলে বোঝা যায়। সো এটা আসলে খুব দুঃখের এবং আসলে কিছুটা হতাশারও যে আমরা বর্তমানে 24-এর পরেও এখনও আমাদের এরকম ঘটনাগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছিল যে আসলে এই পরিবর্তনটার, এই ফ্যাসিবাদের যারা যারা যেখানে আছে তাদেরকে একদম নিশ্চিহ্ন করার যে একটা প্রতিশ্রুতি জনগণের কাছে যে দেওয়ার জায়গাটা তৈরি করা উচিত ছিল, সেটা আসলে সরকার থেকে বা আমরা রাজনৈতিক দল বা বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তারা আসলে আমরা করতে পারিনি। এটা আমাদের একটা ব্যর্থতা। এবং আজকে হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যটা দিল, সেটা শুনে আমি খুবই আহত হয়েছি। এবং আমরা দীর্ঘদিন ধরে তাকে নিয়ে যে কথাগুলো বলছিলাম, সেটাই কিন্তু আসলে সবাই বলছে যে আসলে ওনার যে দায়িত্ব জ্ঞানহীনতার আচরণ এবং ওনার আন্ডারে আসলে একটা ইলেকশনে যে মানুষ মানে সঠিকভাবে ভোট প্রয়োগ করা বা নিজেদের সেফটি সিকিউরিটিটা নিশ্চিত করা, এই জায়গাটা আসলে নেই। আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচন কমিশনের অধীনে নিরাপদ বোধ করছি না আসলে ইলেকশন করার ক্ষেত্রে। আমি সত্যি কথা বলতে প্রার্থী হিসেবে এবং আমি প্রার্থী হিসেবে ক্যাম্পেইন করা থেকে শুরু করে মানে যাবতীয় যে কাজগুলো আমি করছি, এখন আমি সত্যি কথা বলতে আর কোনো নিরাপত্তার জায়গাটা আমি বোধ করছি না। এবং এর দায়ভারের জায়গাটা আসলে উনি নিতেও পারবেন না, কারণ উনি আজকে শরীফ ওসমান হাদি ভাইয়ের যে ঘটনাটা ঘটেছে, এটাকে জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনার সাথে তুলনা করেছেন। এবং সে প্রিভিয়াস কিছু খুনের ঘটনাকে খুবই নর্মালাইজ করে মানে বোঝানোর চেষ্টা করেছে এগুলো তো হতেই পারে, আরও 2-3টা 10টা খুন হতেই পারে, এটা ম্যাটার না, এরকম একটা নির্বাচনের জন্য এটা হতেই পারে। ওনার মতো আসলে এরকম অথর্ব, এরকম নির্লজ্জ বেহায়া লোক যদি প্রশাসনে থাকে, যেটা আসলে পূর্বেও ছিল, ওনাদের আসলে নিজেদের কোনো লোকজন মরে নাই তো, মানে এরকম বিচ্ছিন্ন ঘটনা যদি ওনাদের কয়েকজনের সাথে ঘটতো তাহলে এরকম কথা আসলে বলতে পারতো না। এই টাইপের কিছু অথর্ব লোক আমাদের প্রশাসনে বসে আছে, যারা জুলাই যাদের আসলে কোনো অবদান নাই। এই 17 বছরের ধরেন যে কিছু কিছু জায়গা হয়তো বা তাদের কোনো জায়গায় একটু প্রতিবাদের কোনো ভূমিকা হয়তো বা ছিল, সেই জায়গা থেকে তারা এক একজন 3-4টা বঞ্চনার গল্প ছিল, হ্যাঁ বঞ্চনার গল্প ছিল, সেই জায়গা থেকে তারা হয়তো বা 2-1জন এনজিও চালাতো, তারা এখন 2-3টা মন্ত্রণালয় নিয়ে বসে এক একজন আখের গোছাচ্ছে, এক একজন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কিন্তু কাজের কাজ একটাও করে নাই। তারা প্রশাসন বলেন, যে কোনো সেক্টরে বলেন, কোথাও এই আওয়ামী লীগকে মানে উঠানো হয়নি। এই যে আসিফ নজরুল, উনারকে তো শুধুমাত্র মানে পদত্যাগ না, উনাকে বিচারের আওতায় আনা উচিত। এই গত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি যে পত্রিকার হিসাবটা দেখলাম, সেখানে প্রায় 4,400-র মতো যারা আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ আমলের সাথে বিভিন্নভাবে অপরাধ করেছে, সেখান থেকে প্রায় 42,000, 44,000 থেকে প্রায় 32,000-এর উপরে ছাড়া পেয়ে গেছে, প্রায় 72%। তো এই লোকের আসলে কাজ কি? সে আগে মানে অনেক বড় বড় কথা বলতো যে আমি যদি এরকম একটা পাওয়ার পেতাম, আমি শুধু, আপনি যুগান্তরের রিপোর্টের কথা বলছেন, হ্যাঁ, আমি শুধু মানুষের মনই জয় করে বেড়াতাম। এটা তার মন জয় করা? সে আরো মানুষকে বিপদে ফেলে দিছে। এই তরুণ যারা গণঅভ্যুত্থানের ফেস যারা আছে, তারা এখন প্রত্যেকে অনিরাপদ। যেই জায়গায় আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগের যেভাবে ফাংশন করার কথা ছিল, তারা পুরোপুরি ব্যর্থ। এবং তাদের সাথে যারা কানেক্টেড হয়ে কাজকর্ম করছে, এই সিইসি, তার কোন রকম আসলে আর ক্ষমতায়, তার এই পদে আসলে বহাল থাকার যোগ্যতা নেই, এবং তার অধীনে কোন রকম সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আপনাকে একটু থামায়, আল মামুন রাসেল, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল যিনি গোলাম পরোয়ার সাহেব, তিনিও আজকে প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্যকে তীব্রভাবে ভর্ৎসনা করেছেন। এবং কিছুক্ষণ আগে 8টার দিকে নির্বাচন কমিশন তারা একটা সংশোধনী না, এক ধরনের ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাতে যেটি বলছেন প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, উনি আসলে বলতে চেয়েছেন যে এই ঘটনায় তারা মর্মাহত এবং এই ঘটনার বিচার হবে এবং এই ঘটনা নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না। ফলে এই ব্যাখ্যা আপনারা গ্রহণ করেন কিনা যে ওসমান হাদি
বা ইনকলাব মঞ্চের আহ্বায়ক অথবা ঢাকা ৮-এর সংসদ সদস্যের সম্ভাব্য প্রার্থী, তার উপরে হামলার ঘটনা নির্বাচনে কি আসলে প্রভাব ফেলবে না? জি, অসংখ্য ধন্যবাদ মিশু ভাই আমাকে চমৎকার আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট আছে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে 15 ডিসেম্বর, আজকে এমন একটা দিন যার আগের দিন আমাদের জন্য কষ্ট, পরের দিন আমাদের জন্য আনন্দের। কারণ আগের দিন আমাদের বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আগামীকাল আমাদের বিজয় দিবস। দেখেন, ফ্রেঞ্চ দার্শনিক একটা চমৎকার কথা বলেছেন যে রেভলিউশন ইটস চিলড্রেন, বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। সেটিই হচ্ছে আজকে। দেখেন, নির্বাচন কমিশন যে বিপ্লবের ফলশ্রুতিতে তারা বসেছে, এবং এই যে এই হাদির হত্যাটাকে নর্মাল দেখার কোনো সুযোগ নেই। আপনি দেখেন যে গোয়েন্দার যে ব্যর্থতা আমরা দেখেছি। আপনি দেখেন 17-18 বছর আওয়ামী লীগ আমলে আপনি যদি কেউ যেন মাটির নিচে থাকতো তাকে উঠে নিয়ে আসতো। আর একটা লোক ঢাকা শহরে পল্টনের মতো জায়গা, এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গা থেকে গুলি করে হত্যা করে সে আবার দেশের বাইরে চলে গেল এবং দুপুর 2টার সময়। এমনি এটা তো সহজে দেখার সুযোগ নেই আসলে। এবং হাদিকে যে গুলি করা হয়েছে, আমি এটা মনে করি একটা বড় পরিকল্পনার একটা অংশ। আপনি দেখেন, গুলিটা আজকে নির্বাচন কমিশন বলেছে যে তফসিলের পরের দিন কেন হলো। এর আগে তো অনেকগুলো হত্যা হয়েছে, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন ছিল না। তাহলে হাদি কেন টার্গেট? হাদি এজন্য টার্গেট, এখানে এক ঢিলে দুই পাখি মারার একটা প্রয়াস ছিল। কেন প্রয়াস ছিল? দেখেন, বড় বড় সমন্বয়করা তো ছিল, সমন্বয়কদেরকে টার্গেট করা হয় নাই। হাদিকে টার্গেট করা হয়েছে কতদিন আগ থেকে, প্রায় 1 সপ্তাহ ধরে একটা প্ল্যান করা হচ্ছে, তার সাথে ঘোরাফেরা করেছে, তার সাথে চলাচল করেছে, তার বিশ্বস্ত হয়েছে তারা। তাহলে কেন হাদিকে টার্গেট করা হলো? হাদি তো এর আগেও কথা বলেছে, সে তো সবসময় তার কথা, ভারত তো বা তার বলা হয় ঠোঁট কাটা স্বভাবের ছেলে, যে সবসময় কথা বলেছে। তাহলে এখন কেন তফসিলে পরের দিন কেন? এই জন্য, কারণ হাদি যে আসলে ইলেকশন করছে, সে এখন খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। বিএনপির মির্জা আব্বাস সাহেব এবং জামাতের থেকে বলা হচ্ছে ডাকসুর ভিপি সাদিক কাইমকে সেখানে করা হবে। তাহলে আজকে যদি হাদিকে আক্রমণ করা হয়, তাহলে তীর প্রথমে আসবে কোথায়? মির্জা আব্বাসের দিকে। যে মির্জা আব্বাস তার জামাতের কেউ ছোড়ার চেষ্টা করেছে, এবং কি সাদিক কাইম জামাতের কানে আসবে, কারণ সাদিক কাইম ইলেকশন করবে। তাহলে এই হাদিকে সরাইতে হবে, কারণ হাদির যতগুলো বেশিরভাগ ফলোয়ার আছে যারা ডানপন্থী, তাহলে সাদিক কাইমের জন্য ক্ষতি হতে পারে। এবং কি আপনি যখন দেখেছেন ঢাকা মেডিকেল কলেজে যখন গিয়েছে, দেখেন মির্জা আব্বাসকে যেভাবে ভুয়া বলেছে, জামাতের আমিরকেও সেভাবে ভুয়া বলেছে। তার মানে যে এই দুইটা রাইভাল যে পার্টি আছে, এই পার্টি নিজেদের মধ্যে দ্বন্দ্বটা তৈরি করে দেওয়া, সেটি কিন্তু তারা চেষ্টা করেছে, যদিও তারা ব্যর্থ হয়েছে। আরেকটি কারণ কি হাদিকে আঘাত করার? আরেকটি কারণ হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। কিন্তু বেনিফিশিয়ারি আসলে কে হবে? বেনিফিশিয়ারি যারা পরাজিত শক্তি। আপনি যখন দুইটা রাইভাল গ্রুপ যারা আপকামিং ক্ষমতা আসবে, এই দুইটা দলকে, বিএনপি এবং জামাতকে বলা হয়, তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে আপনি কি মনে করেন ইলেকশনটা কি সম্ভব? ইলেকশনটা তো হবে না। যদি এই দুইজন রাইভালের মধ্যে যদি যুদ্ধ শুরু হয়, একজন একজনকে টার্গেট করে যদি কথা শুরু হয়, এবং একজন একজনকে দিয়ে ব্লেম গেম শুরু হয়, তাহলে তো নির্বাচনের যে সুস্থতা, যে সৌন্দর্যতা, সেটা তো শুরু হবে না। এবং দ্বিতীয় হাদিকে টার্গেট করার পিছনে মূল কারণ হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। আপনি যখন এই তরুণ প্রজন্মের নেতৃত্বে কিন্তু এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, গণঅভ্যুত্থান হয়েছে। তাহলে তরুণ প্রজন্মের মধ্যে যদি ভয় ঢুকিয়ে দেওয়া হয়, অস্ত্রের ভয় ঢুকিয়ে দেওয়া হয়, গুলির ভয় ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই তরুণ প্রজন্ম আস্তে আস্তে পিছনে চলে আসবে। আর তরুণ প্রজন্ম যদি পিছনে চলে আসে, তাহলে সামনে যে ইলেকশন এবং নতুন সরকার, নতুন বাংলাদেশে যে আমরা স্বপ্ন দেখি, সেটা বাস্তবায়ন করা যাবে না। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বটা কি ছিল? নির্বাচন কমিশনের দায়িত্বটা ছিল এই যে এটার পিছনে কি কারণ, গোয়েন্দা ব্যর্থতা কোথায়, কোন কোন জায়গায় ব্যর্থতা ছিল, আমাদের পুরো বাংলাদেশের গতকাল কেন আপনার এই যে সীমান্তগুলোকে লক করা হলো, এর আগে লক করা হয়নি কেন? ঢাকা সিটি লক করলে বোধহয় আটকানো যেত, সীমান্ত দরকার ছিল না। বিষয় আমাদের বাংলাদেশে আমরা 17-18 বছর দেখেছি, যারা মোবাইল ব্যবহার করে না তাদেরকে আপনি গর্ত থেকে বের করে নিয়ে আসেন, গোয়েন্দারা নিয়ে আসছেন, কে কি করছে সবকিছু তারা বের করতে পারে। তারা এই দুইটা সন্ত্রাসীকে মোটরসাইকেল নিয়ে মিরপুর গেলেন, মিরপুর থেকে প্রাইভেট কারে করে ময়মনসিংহ গেলেন, এরপরে তারা দেশ পার হয়ে তার একটা সেলফি ছবি তুলে দিলেন। এটা কি লজ্জা, কত ধরনের লজ্জাজনক একটা বিষয়। আপনাকে একটু থামাই আমি, রবিউল ভাই। তারেক রহমান সাহেব দেশে ফিরছেন 25 তারিখ, সব দিনক্ষণ প্রায় চূড়ান্ত, আনুষ্ঠানিকভাবে এই প্রথম বিএনপি জানালো। এবং তিনি ফেরার আগে নিজের নিরাপত্তা নিয়ে একটা খুবই তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, এবং সেই কথা যে খুব ভুল না, সম্ভবত হাদির উপর হামলার ঘটনা তার প্রমাণ।
এখন তারেক রহমান সাহেব আজকে বলছেন যে হাদির উপরে এই হত্যা চেষ্টার যে ঘটনা, সেটা আসলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে উনি দেখছেন বা বিএনপি দেখছে। নির্বাচন আসলে কে পেছাতে চাই এবং সেই পেছালে কার লাভ? প্রথমত হচ্ছে দুটি অংশ এখানে থাকতে পারে। একটা হচ্ছে যে যারা বাংলাদেশে নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটা চায়। ফ্যাসিবাদী শক্তি পতিত তারা চায় না। এটা একটা, তাহলে তাদের অভিপ্রায় থাকতে পারে নির্বাচন। জি। আরেকটা হচ্ছে যে নির্বাচনে যাদের ভীতি আছে, ভীতি মানে আমি বলতে চাচ্ছি জনগণের উপর আস্থা রাখে জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় অংশ হওয়ার সুযোগ যদি নিশ্চিত না হয়, তাহলে সেই নির্বাচন তাদের ক্ষমতায়নের জন্য প্রয়োজ্য নয়, এই মানসিকতার থেকেও হতে পারে যে নির্বাচন পিছিয়ে আরেকটা সময় মানে হেরে আনা যাওয়ার যায়। ভয়। কিন্তু মনে রাখা দরকার হচ্ছে নির্বাচনটা রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার, এবং যে পরিবর্তন আমরা চাচ্ছি তার সূচনা, এবং সেটা দিয়ে শুরু হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক প্রত্যাশা আছে, ফাংশন করছে না এবং করতে পারে না, তা হয় না। সেটি হলে আর নির্বাচিত সরকারের দরকার হতো না। পৃথিবীর মেধাবী আর পৃথিবীর সবচেয়ে যোগ্য পেশাদারী লোকগুলিকেই মনে হয় রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেওয়া হতো, তা কিন্তু হয় না। কারণ হচ্ছে রাজনৈতিক দল, রাষ্ট্র ব্যবস্থাপনা এবং জনগণের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হতে হয় রাষ্ট্র ব্যবস্থাপনা যদি সফলভাবে করতে হয়। সেটি ছাড়া কিন্তু আসলে কোনো সরকার ফাংশন করে না, করেও নি, এবং এটাও তার প্রমাণ। আরেকটা কথা আমার একটু বলার জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু ঘটলেই তখন সেই ঘটনাকে নির্বাচন সম্ভব কিনা বিশ্লেষণ করছি। ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির এটা এক ধরনের দুর্বলতা, অবশ্যই এক ধরনের ফেলোর, এটি টোটালি। সেটার উন্নতি প্রয়োজন রয়েছে, সেখানে আরও অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন আছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন আছে। চ্যালেঞ্জ তো আমাদের আছেই, চ্যালেঞ্জ আছে, ফ্যাসিবাদের পতনের পর কিন্তু চ্যালেঞ্জ থাকে। সরকারকে অনেক দৃঢ় হতে হয়, নির্মম হতে হয় কোনো কোনো সময়। আবার সরকারের কাছে আমরা চাইছি কি? সাম্য চাচ্ছি, আইনের শাসন চাচ্ছি, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে না, সবই চাচ্ছি, চাচ্ছি। অনেক কিছু চাচ্ছি। কিন্তু সেটা কিন্তু ফ্যাসিবাদী শক্তির পতনের পর রাষ্ট্রে কোনো কোনো সময়, আমি আবারও বলছি, রাষ্ট্রকে ওই ফ্যাসিবাদের মূল উৎপাটনের জন্য নির্দয় অনেক সময় হতে হয়। ফ্যাসিবাদ কখনো আইনের শাসন দিয়ে ওই দুর্বল এই করা। সংকটকালীন সময় মোকাবেলা করা যায় না। মানে একটা এখন ঘটনা ঘটছে, এই অবস্থায় নির্বাচন সম্ভব না। ঘটনা ঘটছে, আদৌ কি নির্বাচন হবে এই ধরনের পরিস্থিতি থাকলে? এভাবে না। আমাদের চ্যালেঞ্জ আছে, রাজনৈতিক দল, সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাইকে মোকাবেলা করতে হবে। আমাদের পুষ্পসজ্জা নাই তো আমরা। মানে পরিস্থিতি যাই হোক, নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হবে, এবং নির্বাচনের জন্য যদি অন্তরায় তৈরি হয় তাহলে সেটা ফেস করতে হবে। জি, সেটা ধরেন আপনাকে পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে, সমালোচনা নয়, এবং সেটাকে উপজীব্য করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার নয়, রাজনৈতিক দলগুলির মধ্যে অনৈক্য নয়, সরকারকে আবার থামিয়ে দেওয়া না, চাপে রাখা না। জি, এই জায়গাগুলিকে আরো আমার মনে হয় পেশাদারিত্বের সাথে দেখতে হবে। সাইফ ভাই, আপনি কি রবিউল ভাইয়ের সাথে একমত? বিশেষ করে জনাব তারেক রহমান যেটা বলছে, এর সঙ্গে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, এবং সেটা দুটো অ্যাসপেক্ট রবিউল ভাই বলল। একটা তো পতিত আওয়ামী লীগ যারা দেশের বাইরে অবস্থান করছে, মূল নেতৃবৃন্দ। আরেকটা হচ্ছে যারা নির্বাচনটাই নিশ্চিত না অথবা নিজেদের কনফিডেন্স কম। আমি যদি একটু রেফারেন্সটা নিই, আমার মনে আছে যে নির্বাচনের আগ পর্যন্ত আপনার দল বলছেন যে এখন আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত না, সংস্কার সেই অর্থে পুরোপুরি হয়নি, বিশেষ করে পুলিশ এবং প্রশাসন। ফলে আপনারা এই যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র যাদের দায় দেওয়া হচ্ছে নানান ঘটনায়, তার মধ্যে কি কোনোভাবে আপনারাও নিজেদেরকে অন্তর্ভুক্ত মনে করেন কিনা? প্রথমত তারেক রহমান সাহেব যে দাবিটা করেছে সেটার সাথে আমি একমত। অবশ্যই যারা মানে ফ্যাসিবাদের যে হাসিনা এবং তার লোকজন আছে তারা এটা চাইবেই, এবং তাদের হয়ে যারা কাজ করছে, তাদেরকে যারা নাচাচ্ছে, যারা ছিল যেই দেশে তারা অবস্থান করছে, এরকম অনেকগুলো পক্ষ আছে যারা আসলে চাচ্ছে না বাংলাদেশে একটা সুন্দর ট্রানজিশন পিরিয়ডটা যাক, এবং গণতান্ত্রিক যেই চর্চাটা বাংলাদেশে হওয়া উচিত ওই পজিশনটা বাংলাদেশে আসুক, এবং তারা চাচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেখানে 1/11-এর মতো একটা সরকারের আসার একটা সুযোগ তৈরি করে দেয়। তো এই ব্যাপারগুলো সত্য। আবার আপনি এনসিপির যে প্রেক্ষাপটটা বললেন, এনসিপির ভোটে হারা বা এই রকম কোনো ইস্যু আসলে নেই। কারণ আমরা যেই জায়গা থেকে লড়াইটা করছি সেটা খুব ক্লিয়ার। আমরা বলছি না যে আমাদের হচ্ছে যে এবারই সরকার গঠন করতে হবে বা ভোটে জিততেই হবে। আমরা বলছি যে আমাদের কাজটা কি, আমরা কাজটা যেখানে রাজনীতিটা করতে এসেছি এটা আসলে আমরা প্রধানমন্ত্রী হতেই আসিনি সেটা এখানে। আমরা বলছি যে আমরা আসলে পরিবর্তনটার জন্য লড়াই করছি, সিস্টেমেটিক যে চেঞ্জ
তারপরে এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য এতগুলো খুন যারা করলো, ইভেন যারা 17 বছর ধরে এই খুন গুমের সাথে জড়িত, এই জায়গাগুলোতে আসলে বিচারের কার্যক্রম এটা নিশ্চয়তার জায়গাতে লড়াই করা। এবং সেই জায়গা থেকে যদি জনগণ আসলে ফিল করে যে দে আর দ্য রাইট পারসন, যাকে আমি ভোট দিব, যে আমার প্রধানমন্ত্রী হবে, তাহলে আমরা অবশ্যই হতে চাই। সে জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে আমার যে দায়িত্ব সেটা আমি দেশের জন্য সেটা সার্ভ করব। কিন্তু আমাদের এজেন্ডা এটাই না যে এখনই আমাকে ক্ষমতাটা দিয়ে দাও। তো সেই জায়গা থেকে যদি ভাই যেখানে বলছে সেটা সত্য হতে পারে, কিছু কিছু মানুষ ভয় পেতেই পারে ফেস করার জন্য, যে অনেক আছে না যে পরীক্ষা দিতে চায় না, যে আরেকটু পিছাক, এটাও ট্রু। আমি থামাই, হাতে সময় কম, আমি একটু রাসেল আপনি এই ইস্যুতে যদি একটু ছোট্ট করে বলেন। অনেকেই পরীক্ষায় ভয় পায়, এই পরীক্ষায়টা আসলে ভয় পাওয়ার ক্ষেত্রে ফার্স্ট বয় সেকেন্ড বয়ের ভিতরে যুদ্ধটা বেশি হয়। জামাত ইসলাম কি একটু ভয় পাচ্ছে নির্বাচনকে? আসলে আমি মনে করি, শুনেন, পলিটিক্স ইজ দ্য অনলি কমন সেন্স। আমাদের সমাজে আপনি কমন সেন্সটি একটু অ্যাপ্লাই করেন। আমি মনে করি নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি জামাতের এবং ইসলামী দলগুলোর। সবার আগে 300 আসনে তারা প্রার্থী দিয়েছে, সবার আগে। এবং সবচেয়ে বেশি প্রস্তুতি, যদি মানে সবচেয়ে বেশি টাকা পয়সা খরচ বলেন, আয়োজনের যে সৌন্দর্যতা বলেন, সব কিছু করেছে জামাত। আবার গণভোটও চেয়েছে একই সঙ্গে। না, অবশ্যই গণভোট চেয়েছে। জি, গণভোটটা চাওয়ার জন্য, এই নির্বাচন বৈধতার জন্য গণভোট প্রয়োজন ছিল, এই জন্য চেয়েছে। এবং কি যখন দেশের স্বার্থে তারা মনে করেছে যেহেতু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে একই দিনে হবে, সেটাও মেনে নিয়েছে। তাদের যে আন্দোলন ছিল, আন্দোলন 5টা ইস্যু নিয়ে, শুধু গণভোট ইস্যু নিয়ে ছিল না, পেয়ার ছিল, 5টা ইস্যু নিয়েছিল, কিন্তু তারপরেও জনগণের সাথে তারা মেনে নিয়েছে। দেখেন, আপনি দেখেন বিএনপি যেখানে 2-3 মাস আগ থেকে বলেছেন ফেব্রুয়ারি ইলেকশন হতেই হবে, কিন্তু আপনি লাস্টে যখন IRI যুক্তরাষ্ট্র ভিত্তিক যে জরিপটা হয়েছে, সেখানে 26-30-এ যখন চলে আসছে, তখন রিজভী আহমেদ একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যদি কোনো ধরনের সংকট না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সংকট তার মানে কোনো সংকট ওনাদের সামনে অত উত্থাপন হয়েছে? কারণ তার আগে যে জরিপগুলো ছিল, 2 মাস আগে যে জরিপগুলো ছিল, সেখানে 15-30 ছিল। যখন নভেম্বরে আসে, যখন নভেম্বরে আসে, সেটা চলে আসে 26-30-এ। যদি আর 1 মাস 1.5 মাস যায়, সেটা যে 30 বা 35-এ চলে যাবে না, সে আশঙ্কা তো করা যায় না। তাহলে ভয় ভীতিটা কার? সংকট জামাতকে যখন তফসিল ঘোষণা করেছে, তারা তো তার আগ থেকে প্রস্তুতি গ্রহণ করেছে, তারা আগ থেকে নেমে গিয়েছে, তারা তো ভয় পায়নি। তারা যদি ভয় পেত, তফসিল ঘোষণার পর তারা বলতো না যে কোনো সংকটাপন্ন না হলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তারা তো ফেব্রুয়ারি ইলেকশনের জন্য প্রস্তুত, সবচেয়ে বেশি প্রস্তুত। ভয় কারা পাচ্ছে? আমরা সবচেয়ে মজা পেতাম, কারণ অনেক আগ থেকে বলা হচ্ছে তারেক রহমান সাহেব নির্বাচনকে ভয় পেতে পারে। অবশ্যই ভয় তো তারাও পেতে পারে, কারণ না হলে সংকট তৈরি না হলে, নজরুল সাহেব বলেছেন, রিজভী সাহেব বলেছেন, এই সংকটটা ওনাদের সামনে হয়তো কোনো সংকট আসছে, এই জন্য ওনারা এই শব্দটা নিয়ে আসছে। আমার তো মনে হয় সেই ভয়টা ওনাদেরও থাকতে পারে, কারণ জামাতের সবচেয়ে বেশি প্রস্তুতি সবগুলো আসনে। বিএনপি তাদের যে আসনে যতগুলো দিয়েছে সবগুলোতে তাদের এগনিস্টে যারা ছিল তারা আন্দোলন করেছে, চট্টগ্রাম থেকে গুলিও করেছে। হ্যাঁ, রাসেল, আজকে যে ইনকিলাব মঞ্চের সমাবেশ ছিল, সেখানে প্রায় সবাই গিয়ে কথা বলেছে। সেখানে সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের একটি বক্তব্য নিয়ে অনেক আলোচনা চলছে। তিনি বলছেন যে আমরা যদি নিরাপদ থাকতে না পারি, তাহলে যারা আমাদেরকে অনিরাপদ করছে তারাও নিরাপদ থাকবে না, অথবা হত্যা কেউ করলে সেটা মেনে নেওয়া, হত্যার বদলে হত্যা হবে। ফলে সেটাতে আসলে মাহফুজ কি বলতে চাইলেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মাহফুজ এবং আসিফ মাহমুদ যে 2 জন সদ্য পদত্যাগ করলেন, তারা এখনো কোনো রাজনৈতিক দলে যাননি। তাদের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে জামাত অথবা বিএনপি অথবা এনসিপি কোনো একটা শক্তির সঙ্গে তারা একাত্ম হবেন কিনা, সেই প্রসঙ্গে কথা বলবো। আমরা যদি নিরাপদ থাকতে না পারি, আমাদের শত্রুরাও নিরাপদ থাকবে না, কিংবা হত্যার বদলে হত্যা। মাহফুজ যে প্রেক্ষাপটে কথা বলছে, সেটা নিশ্চিতভাবে হাদের উপরে হামলা, এবং এই প্রেক্ষাপটে বিরোধী পক্ষ যারা হামলা করছে তাদের উদ্দেশ্যে। কিন্তু এটি কোনোভাবে এক ধরনের ভয় ভীতিরও সঞ্চার করতে পারে কিনা, বা এটির অন্যভাবেও কেউ ইন্টারপ্রিটেশন করার সুযোগ থাকে কিনা? দেখেন, এই বিরতির আগের সহ প্রশ্নটা সহ ইনক্লুডিং আমি একটু বলি। সেটি হচ্ছে মাহফুজ এবং আসিফ, এরা তো হচ্ছে এদের চিন্তার ফসলই কিন্তু হচ্ছে আপনার এনসিপি যে দলটা হয়েছে, এটা মোস্তাফিজ ভাই ভিন্নভাবে যেভাবে নেক, তাদের চিন্তার ফসল। নাহিদ, আসিফ, নাহিদও তো একসাথেই ছিল, তারা একসাথেই ছিল চিন্তার ফসল। কিন্তু আমি এনসিপিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমি মনে করেছিলাম, কারণ এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা যদি থাকতো, একটা দূরদৃষ্টিতে থাকতো যে আগামী 20 বছর পর আমরা ক্ষমতা আসবো, কিন্তু তাদের মাথার মধ্যে ঢুকিয়ে গেছে আমাকে এখনই ক্ষমতা আসতে হবে, তাদের যে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে এখনই এমপি হইতে হবে, তাদের এখনো দলীয় প্রধান হইতে হবে।
এই চিন্তাটা আমার অনেক ছোট ভাইরা আছে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ছোট ভাইরাও তো এরা নেতৃত্ব দিচ্ছে, আমি ওদেরকে ডেকে এনে আমার চেম্বারে আসে, আমি সবসময় বলি তোমরা আরেকটু 20 বছর 25 বছরের চিন্তা করো, কিন্তু না, আমাদেরকে জোট করতে হবে, তো জামাতের সাথে যেতে হবে, নাহলে বিএনপির সাথে যেতে হবে, 20টা আসন লাগবে, 2টা মন্ত্রিত্ব লাগবে। পরবর্তী দেখেন ওনারা বিএনপির সাথে যেতে যাচ্ছে কেন? আপনি দেখেন প্রথম বিএনপির এগেনস্টে ব্যাপক কথা বলেছে, কিন্তু এখন খুব কম বলে। কেন বলে? বিএনপির সাথে যেতে যাচ্ছে 2টি কারণে আমি মনে করি। একটি হচ্ছে ওনারা 20টা আসন এবং মন্ত্রিত্ব, ওনারা জানে যে বিএনপি ক্ষমতা আসছে, তাহলে 20টা যদি আসন হয়, আসনই আছে আর 23টা, বিএনপি 20টা আসন কোথা থেকে? এটা তো পরে হয়েছে, অনেকে উড্র করা হবে, চিন্তা রেখে আসলে অনেকে উড্র করা হবে। তারপর হচ্ছে মন্ত্রিত্ব, 2টা মন্ত্রিত্ব, কারণ এরা 3 জনের মন্ত্রিত্ব স্বাদ পেয়ে গিয়েছে, এই স্বাদ থেকে তো বের হওয়া খুব কঠিন কাজ, ভাই ক্ষমতার স্বাদ খুব ভয়ঙ্কর একটা বিষয়, সে স্বাদ পেয়েছে, তো 2টা মন্ত্রিত্ব লাগবে। এরপরে দেখেন এনসিপি যত জায়গায় আক্রমণের শিকার হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি কর্তৃক আক্রান্তের শিকার হয়েছে। এই জন্য তারা চায় ফিউচার সিকিউর যেন তারা থাকে, ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয়। জামাতকে তারা এটা বিশ্বাস করে, জামাত কখনো আক্রমণ করবে না, জামাত এটা এই দিক থেকে একটু ভদ্র দল, আক্রমণ করবে না। তো বিএনপি এই দিক থেকে তারা ফিউচারটাকে সিকিউর করতে চাচ্ছে। কিন্তু আমি মনে করি মাহফুজ, আসিফ এরা যদি সুন্দর করে আগামী 20 বছর একটা প্ল্যান করে, এই তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশ। মাহফুজের আজকের বক্তব্যের কি ব্যাখ্যা? এটাকে আমি মনে করি এখন তো সে মন্ত্রী না, এখন সে আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে রক্ত, তরুণ প্রজন্মের যে রক্ত, এটা এখন আসছে। এটা এখন এই কথাগুলোকে আমি এত গুরুত্ব সহকারে দেখিনি, এগুলোকে আমি ধরে নিয়েছি এটা ইন্টেন্সিটি অফ ইমোশন, এটাকে সিরিয়াসলি নেওয়ার সুযোগ নেই। এই কথাটা যদি তারেক রহমান সাহেব বলতো, এই কথাটা ডাক্তার শফিকুর রহমান সাহেব বলতো, তাহলে এটা আমি একটু সিরিয়াসলি নিতাম। কারণ যারা আছে মাহফুজ, এটা তো আন্ডার 30, হ্যাঁ, তো এদের মধ্যে একটু স্পিড একটু বেশি থাকবে, হত্যার বদল হত্যা, কিন্তু বাস্তবের পক্ষে না, এটা মুখের বুলি মনে এটাকে এত সিরিয়াসলি দেখা পলিটিক্যাল রেটরিক, তাই তো? আসিফ, সাইফ মুসাফ, আপনিও কি খানিকটা একমত ওনার 2টা জায়গায়? একটা হচ্ছে মাহফুজের বক্তব্যের প্রায়োগিক ব্যাখ্যা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আসিফ এবং মাহফুজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তাদের সঙ্গে এনসিপির সম্পৃক্ততা, যে কারণে এনসিপিকে একসময় সবাই কিংস পার্টি বলতো, আমরাও এখানে প্রশ্ন করতাম, এখন আর করি না। না, ভাইয়ের সাথে আমি সবগুলো বিষয় আসলে দ্বিমত করতে চাই। এনসিপি মোটেও তাদের ব্রেন চাইল্ড না, এটা আসলে কালেকটিভলি আমরা যারা নাগরিক কমিটিতে কাজ করছিলাম, যারা আসলে নাগরিক কমিটি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, নট রিয়েলি বৈষম্য বিরোধী, আলাদাভাবে ওদের ছাত্রদের সংগঠনটা থেকে মূলত ওদের সাথে কানেক্টিভিটি, বাট এখানে নাগরিক কমিটিতে মূলত আসলে আমরা যারা আসলে ছাত্রত্ব আমাদের নেই, আমরা বিভিন্ন পেশার সাথে যুক্ত, এইরকম মানুষজন 57 জনের থ্রুতে আমাদের নাগরিক কমিটি গঠিত হয়। এরপরে দীর্ঘ একটা পথ চলার ফলে নাগরিক পার্টি আসে, এবং সেখানে গণ অভ্যুত্থানের ফেস হিসেবে এবং এক দফার যে ঘোষক ছিলেন নাহিদ ইসলাম, তার সাথে আমাদের তো একটা পুরনো সম্পর্কের জায়গা আছে, এবং সেই পথ চলাতে আমাদের নেতৃত্বটা দেয়। এবং আসিফ এবং মাহফুজের সাথেও যে আমাদের সম্পর্ক নেই তা না, কিন্তু এই দল গঠন থেকে শুরু করে বাকি প্রক্রিয়াগত যেভাবে উনি পোর্ট্রে করলেন, ওইটা অ্যাবসলিউটলি রং। আর হচ্ছে তারা কি এনসিপিতেই যোগ দিচ্ছেন শেষ পর্যন্ত? সেটা তো আসলে তাদের অপশন, মানে এইটা যদি আসলে ওনাদের ব্রেন চাইল্ড হতো, তাহলে তো ওনারা প্রথমেই এনসিপিতে যোগ দিত, এত তো আসলে ইয়া হতো না। এবং আরেকটা কথা যেটা বললো যে পদের কি বলে নমিনেশন বা আসন সমঝোতা, 20টা আসন বা 2টা মন্ত্রিত্ব, এটাও একদম ভুল ইনফরমেশন। এটা আমি রিকোয়েস্ট করবো যেটা ক্লিয়ার করতে, উনি এই ইনফরমেশনটা কোথা থেকে পেলো। এরকম কোনো বিএনপি আপনার কি এরকম কোনো বলেছেন? আমার জানা নেই। সো এটা তো একটা মিসকনসেপ্ট, মানে একটা ভুল একটা তথ্য উনি লাইভে বসে দিলেন যে আমরা 20টা আসন বা 2টি মন্ত্রিত্বের জন্য কাজ করছি, বা ওনাদের থেকেও এরকম কিছু চেয়েছে কিনা, এটা আমার আসলে জানার খবর বোধহয় বেরিয়েছিল 2-1টি পত্রিকায়। দেখেন, রাজনৈতিক জায়গা থেকে তো আমাদের সবগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলে, কিন্তু এটা যে এরকম আমরা বার্গেনিং করছি এরকম না। আমরা বাংলাদেশপন্থী রাজনীতির ক্ষেত্রে একসাথে লড়াইয়ের জন্য ইলেকটোরিয়াল জোট বলেন বা এরকম তো ইলেকশনে হয়, সেরকম আলাপ আলোচনা হতে পারে, কিন্তু এইভাবে যে আমরা বার্গেনিং করছি কোনো কিছু নেই, এরকম হবে না। এটা হতে পারে আদর্শিক জায়গা থেকে সেই লড়াইয়ের জায়গাটা। ছাত্র আন্দোলন চলাকালে বা গণ অভ্যুত্থান চলাকালে কি এনসিপির এখনকার নেতৃবৃন্দের অনেক বেশি যোগাযোগ জামাতের নেতাদের সঙ্গে ছিল? পরবর্তীতে আস্তে আস্তে তাদের সঙ্গে আপনাদের একটা দূরত্ব তৈরি হলো? না, দেখেন, জামাত বিএনপি সবার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। এটা ছাত্র দলের থেকে শুরু করে বিএনপির যারা সিনিয়র লিডার আছে, জামাতের বা ছাত্র শিবির
বাম রাজনৈতিক যে দলগুলো আছে সবার সাথে আমাদের খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং সেই জায়গাটা থেকেই কিন্তু আমাদের আন্দোলনটা আমরা ওইভাবে কন্টিনিউটা করতে পেরেছি। এবং উনি যেটা বললো যে 20 বছর পরের প্ল্যান, এটা তো হ্যাঁ আমাদের অবশ্যই প্ল্যান আছে, এটা আমরা এখনো প্ল্যান করছি, সামনের দিনেও প্ল্যান থাকছে, এবং আমাদের ওই প্ল্যান এক্সিকিউট আমরা কিভাবে করছি বা আমাদের ভিশন মিশন কি এটা তো পাবলিক জানতে সেটা পারছে। নিয়ে কাজ চলছে। তো সেই জায়গা থেকে না, আমি যেটা জামাতকে নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে মানে সংকেতটা একটু আমাকে টাইম দেন, এক মিনিট। জি। তো উনি যেটা বলছিলেন যে ওনারা হচ্ছে ডে ওয়ান থেকেই নাকি সব থেকে প্রিপেয়ার্ড একটা রাজনৈতিক দল নির্বাচনের জন্য। তো এখানে কিন্তু খুব মানে একটা বিট্রায়াল টাইপের হচ্ছে যে বাংলাদেশের পাবলিক ফিল করার কথা, কারণ ওনারা ফার্স্ট থেকে একটা প্রক্সি পলিটিক্স করে আসছে, এবং তাদের যে একটা কথা যে আমরা আসলে এনসিপির তো আমাদের শত্রু ভাববে না বা এটা ভাববে না, তাদের আসলে মেকানিজমটাই তারা এইভাবে করে রেখেছে। এখানে বিএনপির যে কার্যক্রম বা এনসিপির যে কার্যক্রম এগুলো ভিজিবল, এটা মানুষ দেখছে, আমরা দুর্নীতি করলেও মানুষ দেখছে, আমরা মিথ্যা বললেও দেখছে, কিন্তু তাদের কোনো কার্যক্রম আসলে এরকম করে ভিজিবল না। তারা কিছুটা মানে মানুষকে হয়তো বা ফিল্টার দিচ্ছে, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করছে, এই রাজনীতিটা তারা করছে। পাশাপাশি খুবই সিগনিফিক্যান্টভাবে দেখবেন যে কয়েকদিন আগেই মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান উনাকে মহাসমারোহে তাদের আমির হচ্ছে যে দলে হচ্ছে যুক্ত করলো। এই লোকটাই জুলাই গণঅভ্যুত্থানের সময় লাইভে এসে ছাত্র তরুণদেরকে রাজাকার বলেছে, তাদের পরিবার নিয়ে গালাগালি করেছে, এবং মানে এই লোক ডে ওয়ান থেকে যেভাবে আওয়ামী লীগে যুক্ত হওয়ার পরে আওয়ামী লীগের তোষামত করেছে, এই ডামি ইলেকশনে পার্টিসিপেট করেছে, সেরকম একজন মানে ফেসকে তারা তাদের রাজনৈতিক দলে যুক্ত করলো। এবং এটা মাঠ পর্যায়ে এটার সংখ্যা আরও বেশি। তারা প্রত্যেকটা জায়গায় এভাবে ফাংশন করার চেষ্টা করছে। আওয়ামী লীগের যে ভোট ব্যাংক যেটা আপনারা বলেন নানাভাবে, আসলে আওয়ামী লীগের ওরকম কোনো ভোট ব্যাংক নেই, কিন্তু এরকম কিছু যে নেতা আছে তাদেরকে তারা যুক্ত করছে। এরকম মানুষদেরকে যুক্ত করার ফলে হচ্ছে কি যে এই যে আজকে যে এই যে ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো, এটার জন্য কিন্তু তারাও সমানভাবে দায়ী, বিএনপিও সমানভাবে দায়ী, আমাদেরও দায় আছে। কারণ আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটা উচিত ছিল যে আওয়ামী লীগের সাথে আসলে কোনো সমাজ জামাত বা কোনো সম্পর্ক কোনো কিছুতে করা উচিত হয়নি, কিন্তু এই যে রাজনীতি দল যারা তরুণদেরকে বলে যে 20 বছর পরে চিন্তা করতে, তারা আসলে এখন যে চিন্তাটা করে কিভাবে আমার স্বার্থগুলো হাসিল করা যায়, এই রাজনীতি এনসিপি করবে না। জি রবি ভাই, আপনার কাছে প্রশ্ন দুটা, এটি নিয়ে যদি আপনি কিছু যুক্ত করতে চান সেটি করেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অপারেশন ডেভিল হান্ট দ্বিতীয় দফা শুরু হলো, আজকে 574 জনকে গ্রেপ্তার করেছে, ফলে এভার ডেভিল ধরা পড়বে। আগের বারের অপারেশন ডেভিল হান্ট 1 নিয়ে ব্যাপক সমালোচনা ছিল, যেহেতু আগেরটার সমালোচনা ছিল, ব্যর্থতা ছিল, নিশ্চয়ই সেখান থেকে শুধরে নিয়ে করছে, দেখা যাক। কিন্তু মানুষ প্রত্যাশা করে মানে অপারেশনটা সফল হোক। জামাত ইসলামের রাজনৈতিক কোনো অঙ্গীকার নিয়ে রাজনীতি করে বোধহয় আমার জানা নেই, আমার রাজনৈতিক অঙ্গীকার। দ্বিতীয়ত হচ্ছে বলা হলো, সমালোচক বললেন যে বিএনপি এনসিপির উপর হামলা করছে, আমার এরকম জানা নেই যে এরকমভাবে হামলা করেছে, বরং এনসিপির অনেক সিনিয়র নেতারা বিএনপিকে ভৎসনা করেছে, গালমন্দ করেছে, যেটাকে বলা হয় দায় চাপিয়েছে, রাজনৈতিক সমালোচনার বাইরেও। কক্সবাজারের ঘটনা বোধহয় উদাহরণ হিসেবে না, আমি বলি, আপনি দেখেন, কিন্তু বিএনপি সেটা রাজনৈতিকভাবেই তার জবাব ও অনেক সময় দেয়নি, কারণ আমরা জানি যে আমরা বড় রাজনৈতিক দল, আমাদের সহিষ্ণুতা দেখাতে হবে, সমালোচনা সবাই করতে পারবে। বরং আপনি যদি এইটা দেখেন যে জামাতের যেখানে শক্তি আছে সেখানে জামায়াতি সবার উপর হামলা করছে, বলছে জামাত তো হামলা করবে না, এই জন্য এনসিপি জামাতের সাথে যোগাযোগ করে না। এইসব জিনিস মানুষকে বিভ্রান্ত করে, এইভাবে বক্তব্য না রাখাটাই ভালো। মুস্তাফিজ যে কথাটা বলছে, এনসিপি যে অবস্থানটা নিয়ে রাজনীতিতে আসছে এবং নির্বাচনে থাকছে, আমার তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। এই অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নেওয়া, রাজনৈতিক দল হিসাবে হয়তো জনগণ সমর্থন দিলে ক্ষমতায় যাবে, না থাকলেও তাদের একটা রাজনৈতিক অবস্থান জানান দিচ্ছে, মানুষের কাছে একটা অপশন তৈরি হচ্ছে রাজনৈতিক শক্তি হিসাবে, নিশ্চয়ই মানুষ গ্রহণ করবে, এবং সেভাবে হয়তো সময় নিয়ে তারা প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল এবং সরকারও হতে পারে। এর প্রতি আমার পূর্ণ সমর্থনও রয়েছে এবং মানুষের প্রত্যাশা ধারণ করছে এই অবস্থানটা। এবং মুখে আমি বলছি যে আমি সংস্কার চাই, আমি বিচার চাই, কিন্তু আমি একদম ফুল রেডি নির্বাচনের জন্য। কথা খুব জরুরি রয়েছে, যেমন জামাতের আলোচক মানে ওই আমার সহ-আলোচক বলছিলেন, রাসেল আল মামুন বলছিলেন, আচ্ছা কারা বলেছিল যে আপনার না হলে পিআর না হলে নির্বাচন হতে দেব না? কারা বলেছিল নির্বাচন বানচাল করতে? কারা চেয়েছিল? কারা বলেছিল যে আপনার গণভোটের আগে হতে হবে, তা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না? কারা বলেছিল? তাহলে কারা নির্বাচন পিছোতে বা বানচাল করতে চেয়েছিল? এই জায়গায় যদি আপনি জানেন, আপনি স্পষ্ট বুঝতে পারছেন। বলা হলো যে জরিপ একটা সংকট, জরিপ সংকট বিএনপি মিন করেনি। রিজভী আহমেদ যেটা বলতে চেয়েছিলেন, নির্বাচন পিছানোর একটাই কারণ আছে,
সেটা হচ্ছে জাতীয় কোনো সংকট বা জাতীয় কোনো দুর্যোগ যদি তৈরি হয়, এছাড়া নির্বাচন পিছনের কোনো সুযোগ নেই, ওইটা মিন করতে চেয়েছে। এবং আপনি জানেন যে রাষ্ট্র যখন জাতীয় দুর্যোগ হয়, তখন এবং জাতীয় হয় আপনার বিপর্যয় হয়, তখন সাধারণত নির্বাচন হয় না, এটা সংবিধানও ছিল আছে। সেইটাকে মিন করেছে যে ছাড়া নির্বাচন পিছনের কোনো সুযোগ নেই। অর্থাৎ বিএনপি নির্বাচন চায়, কারণ নির্বাচন, আমি আবারও বলছি, এটা জনগণের অধিকার, এবং নির্বাচনের মাধ্যমেই একটা বৈধ সরকার প্রতিষ্ঠিত করে আমাদের অগ্রযাত্রা শুরু হতে হবে। সেটি যদি না হয়, অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর কোথাও ফাংশন করে না, এখনো করছে না। বাট আমরা হয়তো সব দায় তাদের দিতে পারছি না, তাদের সীমাবদ্ধতা রয়েছে, এবং মানুষের প্রত্যাশাটাও অনেক। এই প্রত্যাশার আরও বাড়বে যদি মানুষ তার পছন্দের একটা সরকার নির্বাচিত করে। রবি ভাই, আজকে একদম ক্যাটাগরিক্যালি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম একটা প্রতিনিধি দল নিয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরও 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, বা আইন শৃঙ্খলা রক্ষায় পাড়ায় মহল্লে একটা গণকমিটি করা হচ্ছে। গণকমিটি করা হচ্ছে, তার মানে আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করছে না। এবং এই যে নাম ধরে 3 উপদেষ্টার পদত্যাগ, নির্বাচনের 2 মাসও সময় নেই, সেইটি আসলে কোনো অস্থিরতার ইঙ্গিত দেয় কিনা সেটি নিয়ে কথা বলি আমরা। আইন শৃঙ্খলা রক্ষায় পাড়ায় মহল্লায় গণকমিটি এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সাদিক কায়েম। রবি ভাই, আপনার কাছে খুব সংক্ষেপে যদি বলেন, এই গণকমিটি আসলে কি প্রচলিত আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি অনাস্থা কিনা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়ে তার এবং তার 2 সহকর্মীর পদত্যাগ দাবি, সেটাকে এবার কিভাবে দেখছেন? অনাস্থা আমি বলবো না, তবে এটা বিকল্প না। গণকমিটি করবেন, সেখানেও বিভাজন হবে, কাকে দিয়ে আপনি গণকমিটি করবেন, অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলির মধ্যে, সমাজেই বিভাজন আছে। তো তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার উপর দায় চাপা দিতে চাইবে। এখানে আরও আরেকটা কর্তৃপক্ষ হবে, যে কর্তৃপক্ষ সহায়ক হবে না, কোনো কোনো সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচ্যুতি আছে, ব্যর্থতা আছে। আমি বলছি তাদের সক্ষমতা বাড়ানোর সুযোগও আমাদের আছে। আমরা দোষারোপ না করে তাদেরকে কিভাবে ফাংশন করানো যায় সে ব্যাপারে যদি সিরিয়াস হই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনকালীন যে মানে বিস্তৃত যেভাবে হচ্ছে, ধরেন সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা তো আসছেন, তারপর কোস্টগার্ডও আসছেন, আনসার, পুলিশ, র্যাব, এগুলি তো আছে, বিজিবি আছে, যে সংখ্যায় মোতায়েন করতে চেয়েছে, এবং সেটা যদি একটু আগের থেকেও করা যায়, আর একটু আগের থেকে করা যায়। আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ, তার ভোটে প্রভাব বিস্তারের সুযোগ নেই, কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই, নির্বাচন কমিশন যেটা আছে নিরপেক্ষ, হ্যাঁ কথা হয়তো ভুল বললে ফেলতে পারেন, জন আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হচ্ছেন, কিন্তু কারো দ্বারা প্রভাবিত হবেন না, এটা কিন্তু নিশ্চিত। তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলি সহযোগিতা যদি করে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে যদি ভোট দিতে আসে, তাকে নিবৃত্ত করার কেউ নেই। 3 উপদেষ্টার পদত্যাগ আপনারাও চান? আসিফ নজরুল না, আমি সেভাবে চাচ্ছি না। আমাকে যদি আপনি একথা বলেন যে কথায় কথায় পদত্যাগ, এটাও ভালো না। আবার ধরেন পদত্যাগও সমাধান না, পদত্যাগ করে তো একজন আসবেন, পদ শূন্য থাকবে না। কোন যোগ্য ব্যক্তি? সব যোগ্য ব্যক্তি তো বেছে বেছে পাঠানো হয়েছে, এখানে নিরপেক্ষ, অভিজ্ঞ, আন্তর্জাতিক মানের পাঠিয়েছেন তো। অর্থাৎ রাষ্ট্রে জরাজীর্ণতা থাকলে বিচ্ছিন্নভাবে সরকারকে ফাংশন করতে কোনো কোনো সময় কষ্ট হয়। আমরা এগুলিকে ইতিবাচক দেখে সংশোধন করার চেষ্টা করি, সজাগ করার চেষ্টা করি, আর ধরেন দায়বদ্ধ থাকার চেষ্টা করি। জি, অনেক ধন্যবাদ। সাইফ, আপনি কি একটু বলবেন এই পাড়ায় মহল্লায় গণকমিটিকে আপনারাও সাপোর্ট করেন কিনা, যেটা সাদিক কায়েমের প্রস্তাব এবং আসিফ নজরুল, তৌহিদ হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের পদত্যাগের যে দাবি, সেই প্রসঙ্গে এনসিপির অবস্থান কি? এনসিপির জায়গার অবস্থান তো এই বিষয়ে কিছু বলেনি এনসিপির জায়গা থেকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুলের পদত্যাগ মানে হওয়া উচিত। কারণ এই 2 জন ব্যক্তি, আমি তো প্রথমে উল্লেখ করেছিলাম যে যেভাবে দায়িত্ব পালন করা হচ্ছে সেটা করেনি, এবং প্রায় মানে 72 ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পরও আসলে আমরা কোনো খুনিকে আসলে গ্রেফতার হতে দেখিনি। তো সেই জায়গা থেকে আসলে তারা বিভিন্ন জায়গায় আলু, পটল এই টাইপের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তো তাদের সেই দায়িত্বের জায়গাটা থেকে আসলে তাদের সেই পজিশনে হোল্ড করার সুযোগ নেই। এবং আমি মনে করি যে শুধুমাত্র এটা জাহাঙ্গীর সাহেবকে উল্লেখ করলে হবে না, সে আসলে কাদের কথায় চলছে, তার উপরে আরো কে আছে, সেগুলো আসলে মানুষের আস্তে আস্তে তার উপরে তো শুধু একজনই আছেন, তার উপরে আরো কিছু মানুষ থাকতে পারে। আচ্ছা, তো সেই জায়গাগুলো আসলে আস্তে আস্তে জনগণের ক্লিয়ার হওয়া উচিত আমার মনে হয়। আর যদি থেকে থাকে তাদেরও ক্লিয়ার করা উচিত। তারা যদি কারো আজ্ঞাবহ হয়ে কাজ করে থাকে, তো সেটা আসলে বলা উচিত। পাড়া মহল্লায় গণকমিটি করার যে প্রস্তাব দিয়েছেন, সেটাও হতে পারে, মানে এটা যদি সাংগঠনিকভাবে শিবির এটা করতে চায়, সে করতে পারে। এটা যার যার দলীয় জায়গা থেকে তাদের একটা পরিকল্পনা থাকতে পারে। না, কিন্তু সেটা আইন শৃঙ্খলা বাহিনীর প্যারালাল হবে কিনা?
না, এটা তো আসলে- তারা যে উদ্দেশ্যের কথা বলছে, তারা সেখানে পতিত ফ্যাসিবাদের দোসর, তাদের সহযোগী, তাদেরকে চিহ্নিত করা, ধরে পুলিশে দেওয়া, সেই কাজগুলো করবে। তো সেটাই 15 মাস কেন না করে এখন করলে সেটা একটা নতুন সেটা যৌক্তিকভাবে তো আসলে হওয়া উচিত না, কিন্তু আবার যদি আমি চিন্তা করি যে এই 15 মাসের যে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমাদের জানমালের নিরাপত্তার একটা জায়গার ঝুঁকি তৈরি হয়েছে। সেখান থেকে হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়ে উনি এই মন্তব্য করতে পারেন। তবে আমার জায়গা থেকে আমি মনে করি যে আমাদের বরঞ্চ প্রশাসনকে স্ট্রং কীভাবে করা যায় এইটার দিকে বেশি ফোকাসড হওয়া উচিত। কারণ আমি তো নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে নিজের নিরাপত্তাটা ওইভাবে নিশ্চিত সবসময় করতে পারবো না। পরিষ্কার আপনার বক্তব্য একদম। আল-মামুন রাসেল, একই প্রশ্ন আপনার কাছে। গণকমিটি কতখানি কাজ করবে এবং এই গণকমিটির কাজের পরিধি কি হবে, আর এই 3 উপদেষ্টার পদত্যাগ দাবি কতখানি যৌক্তিক এই শেষ সময় এসে? দেখেন, আমাদের বর্তমানে এই যে এত অস্থিরতা কেন, এটাই হচ্ছে আমাদের মধ্যে একদম অনৈক্য, 2 মিনিট সময়। আমাদের অনৈক্যের কারণে। আমাদের কিন্তু কমন এনিমি আছে, আইডেন্টিফাই করা আছে, তারপরে আমাদের মধ্যে অনৈক্যের কারণে কিন্তু তৃতীয় শক্তি মাথা ছাড়া দিচ্ছে। এই জন্য আমাদেরকে দেখেন, এবারে যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা জামাতকে জিতানোর জন্য হয়নি, বিএনপিকে জিতানোর জন্য হয়নি, এনসিপিকে জিতানোর জন্য হয়নি, বাংলাদেশকে জিতানোর জন্য হয়েছে। এই জন্য বাংলাদেশকে যদি এখন রক্ষা করতে হয়, প্রত্যেককে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য লাগবে। ঐক্য ছাড়া এই বাংলাদেশকে জেতানো সম্ভব না। তারপরে দেখেন, আমার আলোচকের একটা বিষয়, মেজর আখতারুজ্জামান নিয়ে একটা কথা আসছে, যে উনি বলেছেন যে আখতারুজ্জামানকে জামাতে যুক্ত করলো, জামাত ওনাকে যুক্ত করে না, উনি যুক্ত হয়েছে কি হিসাবে? জামাতের সর্বনিম্ন যে পদ, সহযোগী সদস্য হিসাবে। জামাত এমন একটি ক্যাডার ভিত্তিক দল, যে দলে আপনি চাইলে সরাসরি এসে আপনি এমপি প্রার্থী হতে পারবেন না, চাইলে সরাসরি এসে আপনি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হতে পারবেন না। দেখেন, বাংলাদেশের আমি একটু আসি, কিশোরগঞ্জের 2টা ব্যক্তি খুব আলোচিত সমালোচিত, একজন হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, আরেকজন হচ্ছে আখতারুজ্জামান। হুইজ অ্যাডভোকেট ফজলুর রহমান কে ছিলেন? তিনি 3 বার আওয়ামী লীগের এমপি ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন, পরবর্তীতে বিএনপিতে যুক্ত হয়ে উনি আবার এই কিশোরগঞ্জের সভাপতি ছিলেন। আখতারুজ্জামান কে ছিলেন? মুক্তিযোদ্ধা। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, যে ফজলুর রহমান কালো শক্তি বলেছিল জুলাই যোদ্ধাদেরকে। আমি একটু কোশ্চেন করতে চাই আপনাকে, আখতারুজ্জামান লাস্ট কোন পজিশনে ছিল? আখতারুজ্জামান 2018 সালে বিএনপি ইলেকশন করেছে এবং 5 বার, আমি আসি 5 বার তাকে বহিষ্কার করা হয়েছে, 5 বার আবার তাকে ওন করা হয়েছে। 24-এ উনি 18 সালে, এরপরে উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন উনি 2.5 বছর উনি কোনো দলের সাথে যুক্ত ছিলেন না যখন বিএনপি তাকে বহিষ্কার করেছেন। 24-এ কাদের হয়ে ইলেকশন করেছে? উনি কোনো দলের সাথে ছিলেন না, উনি নিজে ক্লারিফাই করেছেন। তাহলে একজন জামাত, আমি মনে করি ডিসেম্বর মাস বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা জামাতে যুক্ত হওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাকে সম্মান দিয়েছে, খুবই সম্মান দিয়েছে। আর 3 উপদেষ্টার পদত্যাগ, ভাই আমাকে একটু বলতে দিতে হবে, 3 উপদেষ্টার পদত্যাগ চান কিনা? ভাই খুবই হাস্যকর একটা চুক্তি উনি দিয়েছেন। 3 উপদেষ্টা প্রসঙ্গে প্রশ্নের একটা আমি মনে করি তাদেরকে নিয়ে প্রশ্ন অনেকবার উঠেছে, ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে। আপনি দেখেন, এই যে ফয়সাল এই শুট করেছে, সে ফয়সাল কিভাবে জামিনটা পেল? 2টা অস্ত্র মামলার আসামি হয়ে সে ফয়সাল কিভাবে জামিনটা পেল? সেজন্য পাড়ায় মহল্লায় গণকমিটি করে আইন শৃঙ্খলা সামাল দিতে হবে, ঐক্য লাগবে। জি, ঐক্য দিয়ে সেটা হয়েছিল, সেটা তো সর্বদলীয় ঐক্য নাকি শুধু একটি দলের গণকমিটি? সবার জন্য আমাদের কমন এনিমি এক, আমাদেরকে দেশের স্বার্থে ইউনিটি ইন ডাইভার্সিটি লাগবে। দিতে চাই যদি আমার উনি ওনার জুলাইয়ের সময়কার যে ভূমিকাটা ছিল ওইটা কিন্তু পুরোপুরি এড়িয়ে গেল এবং অস্বীকার করলো এবং এমন একটা ফালতু একটা ব্যাখ্যা দিল, এটা তার থেকে আমি এক্সপেক্ট করিনি। জি, অনেক ধন্যবাদ। জামাতে যুক্ত হলে সবকিছু শুদ্ধ, ধন্যবাদ।